হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো, তোমার এইখানে কিন্তু এ এ গ্যাসের ভর দেওয়া কত? এ গ্যাসের ভর হচ্ছে যথাক্রমে 28, আর বি গ্যাসের ভর দেওয়া 2, সি গ্যাসের ভর দেওয়া 44। তাহলে এ গ্যাস বলো তো কোনটা হবে? এ গ্যাস হবে নাইট্রোজেন, আর সি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর বি হচ্ছে হিলিয়াম। তো হাইড্রোজেন এবং হিলিয়ামের লেখচিত্র যে সরলরেখা হয় এটা তো আমরা জানি, আর নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের প্রথমে নামে তারপরে আবার উপরে উঠে। তো এখন এখানে জেড এর মানটা দেওয়া, তো এই পয়েন্টে জেড এর মানটা দেওয়া 0.05। তো এখানে জেড এর মান কার সবচেয়ে কম এখানে এই চিত্রের মধ্যে? যেহেতু সিটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য, তো কার্বন ডাই অক্সাইডের গ্রাফের জন্য হচ্ছে তোমার এই মানটা সবচেয়ে কম না, এই যে জেড এর মানটা সংকোচনশীলতা গুণাঙ্ক। হুম। তো এখন এই যে এর মান যদি সবচেয়ে কম হয়, এটা তুমি আরো একভাবে ব্যাখ্যা করতে পারো, যে যেহেতু এর জেড এর মান সবচেয়ে কম, এর মানে কি? এর মানে হচ্ছে এই গ্যাসটা সবচেয়ে বেশি সংকোচনশীল। সংকোচনশীল মানে কি? তুমি একে তো অত সহজেই সংকুচিত করে তরলে পরিণত করতে পারবা। এবং এই যে তিনটা গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটা এখানে? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, সবচেয়ে ভারী গ্যাসও কিন্তু কার্বন ডাই অক্সাইড। তো তুমি দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করে দিবা যে জেড যেহেতু সবচেয়ে বেশি, সবচেয়ে কম মানে জেড যত একের থেকে কম হবে আমরা জানি ওই গ্যাসটা তত বেশি সংকোচনশীল, অর্থাৎ একে সহজে তরলীকরণ করা যাবে। এবং সবচেয়ে ভারী গ্যাসও যেহেতু কার্বন ডাই অক্সাইড, এবং আণবিক ভরের সাথে ওই তরলীকরণের একটা সম্পর্ক আছে, ওইটা আজকেও একটু আগেই বললাম, যে আণবিক ভর বেশি হলে গ্যাস অনুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়, এবং আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হলে ওই গ্যাসটিকে তত সহজেই তরলীকরণ করা যায়। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, লিখতে পারবা এটা? এটা কিন্তু ওই যে 2-3 দিন ফালায় রাখলে কিন্তু মনে থাকবে না, আর এখন ক্লাসের মধ্যে কিন্তু এত বাংলা লেখা লিখে দেওয়া সম্ভব না। তুমি এগুলা পরে নিজে লিখবে, অথবা এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন। তোমার কাছে যদি যদি 15 সাল পর্যন্ত প্রশ্ন থাকে তাহলে কিন্তু পেয়ে যাবা। তো এখনকার গাইড গুলাতে 15 সালের প্রশ্ন থাকার কথা না, তবে এইটা আশা করি বুঝছো। তো এইটা তুমি ব্যাখ্যাটা লিখে দিও নোট খাতায়। ওকে, তাহলে এখানে আমি একবারে লিখে দিই, সি গ্যাসটা অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সহজে তরলীকরণ হবে। হ্যাঁ, এখন এগুলো এমসিকিউ এর অ্যান্সার বলো। এটার অ্যান্সার বলো দেখি। এইটা কালকে একবার পড়াইছিলাম। খ নাম্বার। না, হয় নাই। একটু ভালোভাবে বলো, এর খ নম্বর হবে না। ভ্যান্ডারওয়াল সমীকরণটাই বলো তো দেখি। এই ভ্যান্ডারওয়াল সমীকরণটা বলো। কি ছিল ভ্যান্ডারওয়াল সমীকরণটা? ছিল p+n² a/v²। তোমার যদি সমীকরণ মনে না থাকে তুমি এটা বলবা কিভাবে? v-nb, এটা হবে nRT। তোমার চার 4 গ্রাম হাইড্রোজেন মানে 2 মোল, তো 2 মোল হলে এখানে হবে 4। তাহলে এটা হবে গ নম্বর, 4a/v², আর এর জায়গায় 2, এটা হবে গ নম্বর। এরপর 28 গ্রাম নাইট্রোজেনের জন্য কোনটা হবে? 28 গ্রাম নাইট্রোজেনের জন্য এটা বলো দেখি।
এটা বলো। তাড়াতাড়ি বলো। এটা খ নাম্বার হবে। এটা খ নম্বর। কিন্তু এখানে তো ফোর কই? হুম। কি কই? হ্যাঁ। উম, আমি তো সমীকরণটা লিখেই দিলাম, তুমি সমীকরণ দেখে বলো এটার অ্যান্সার কোনটা হবে 28 গ্রামের জন্য। এটা বলতে পারতেছো না? 28 গ্রাম নাইট্রোজেন মানে কয় মোল নাইট্রোজেন? 2। 2 মোল? আরে ধুর, 28 গ্রাম মানে 1 মোল নাইট্রোজেন। এখানে N2 আছে না, N2 এর ভর কত? একটা নাইট্রোজেনের ভর হচ্ছে 14, আর N2 মানে হচ্ছে 28। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে N2 মানে হচ্ছে 1 মোল। তো 1 মোল হলে অ্যান্সার হবে গ নম্বর। এখন বুঝছো? হ্যাঁ। এটা তো N2 হচ্ছে 2 মোল, মানে সরি N2 হচ্ছে এখানে দুইটা নাইট্রোজেন পরমাণু আছে, তো 14 14 28। আর এইখানে ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ দ্বারাই কি বোঝায়? এটা কালকে পড়াইছিলাম, বলো। এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। হ্যাঁ, এটা আন্তঃনবিক আকর্ষণ। তারপরে এটা বলো। উচ্চ তাপমাত্রা আর নিম্নচাপ। এরপরে এগুলো বলো। এটা হচ্ছে 1। এরপরেরটা। কার্বন ডাই এরপরেরটা। অক্সাইড। না না, এটা হবে হাইড্রোজেন। এটা এই যে এটা স্লাইডে মেবি লেখা ছিল যে তোমার হাইড্রোজেনের জন্য সবসময় এটা হবে 1 থেকে বড়। মানে হাইড্রোজেনের গ্রাফটা কিরকম হয়? হাইড্রোজেনের গ্রাফ হচ্ছে সবসময় আরটি রেখার উপরে হয় না, এই যে হাইড্রোজেনের গ্রাফ। তো এই পয়েন্টে মানে এটা তো তোমার আদর্শ গ্যাসের জন্য। তো এই পয়েন্টে জেড এর মান কত? এই পয়েন্টে জেড এর মান হচ্ছে 1, যেহেতু H2 এর গ্রাফ সবসময় এর উপরে থাকবে, সেহেতু এখানে কি হবে, উপরের সকল এই পয়েন্টে তো জেড ইজ গ্রেটার দেন 1 না, যেহেতু এই এই পয়েন্টটা জেড এর মান 1, তো এটা হবে হুম। হাইড্রোজেন। আর এইখানে নিচের কোন গ্যাসটি সংকোচনশীলতা গুণাঙ্ক <<1 হবে? এটা হবে তোমার এই যে দেখো, হাইড্রোজেন এবং হিলিয়াম তো আহ, সবসময় 1 থেকে বড়, এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম সবসময় 1 থেকে বড়, তার মানে এই দুইটা হবে না। আর নিয়ন একটা তোমার নিষ্ক্রিয় গ্যাস, তো নিষ্ক্রিয় গ্যাসগুলো মোটামুটি আদর্শ গ্যাসের মতো আচরণ এই যে করে। তো এটা আসছে নিষ্ক্রিয় গ্যাসগুলা।
তো এটার অ্যান্সার হবে CH4। ওকে, এগুলা ভালো মতো রিভিশন দিয়ে রাখবা। আচ্ছা, এরপরে আমরা নতুন টপিক শুরু করি। আচ্ছা, একটু একটু দাঁড়াও 1 মিনিট। এইখানে উম, আজকে সবগুলো স্লাইড নিয়ে আসা হয় নাই। আমি ভাবছিলাম যে লিখে লিখেই যে পড়াবো, তবে আচ্ছা দাঁড়াও, একটা জিনিস নিয়ে আসি, কারণ ওইটা ওইটা অলরেডি পড়াইছিলাম। হুম, হুম। আর রসায়ন কিন্তু অনেক টাফ, বুঝছো? মানে এমনিতে ফিজিক্স কেমিস্ট্রি সে রসায়ন মোটামুটি কঠিনই লাগে আর কি। তো রসায়ন ভালো মতো পড়ে রাখবো এখন। সব সাবজেক্টই পড়ার চাপ আছে, বাট দিনের পড়া দিনে তো শেষ করা লাগবে, এছাড়া তো উপায় নেই। এখন দেখো, এই যে গ্যাস তরলীকরণের জন্য আমাদের কালকে শর্তগুলো কি ছিল? গ্যাস তরলীকরণের জন্য আমাদের শর্ত ছিল গ্যাসের তাপমাত্রা হ্রাস করে ক্রান্তি তাপমাত্রা অথবা ক্রান্তি তাপমাত্রার নিচে নিয়ে আসতে হবে। আমরা এটাকে বলছিলাম সন্ধি তাপমাত্রা অথবা ক্রান্তি তাপমাত্রা, অথবা ইংলিশ হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তো এখন ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে না আসলে তো ওটা গ্যাসে পরিণত হবে না। এগুলা কি এই কালকের পড়া থেকে মনে আছে? হ্যাঁ। এবং কালকে আরো ছিল যে তুমি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে তুমি যতই চাপ প্রয়োগ না করো না কেন, এটা কিন্তু তরলে পরিণত হবে না। এবং তরলে পরিণত করার জন্য তাপমাত্রা কিরকম চেঞ্জ করা লাগে, মানে হ্রাস করা লাগে না বৃদ্ধি করা লাগে? হ্রাস করা লাগে। আর চাপ? চাপ তো বৃদ্ধি। হ্যাঁ, চাপ বৃদ্ধি। এইটা এইটা তোমার মনে রাখার ওয়ে কি, এটা কিন্তু কালকে বলছিলাম। তো এটার মনে রাখার ওয়ে হচ্ছে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে আয়তনটা হ্রাস করা। না, আয়তনটা হ্রাস করার জন্য তাপমাত্রা হ্রাস করতে হবে এবং চাপ বৃদ্ধি করতে হবে। তো এখন এই যে আরো কালকে যেগুলো পড়ছিলাম যে ক্রান্তি তাপমাত্রার উপরে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, সেটা তরলে পরিণত হবে না। আর ক্রান্তি তাপমাত্রার নিচে থাকলে সেটাকে আমরা বলি কি বলি, গ্যাস। আর ক্রান্তি তাপমাত্রার নিচে থাকলে বাষ্প। আর ক্রান্তি তাপমাত্রার উপরে থাকলে মেবি গ্যাস। তো এখন যেহেতু ক্রান্তি তাপমাত্রার নিচে থাকলে বাষ্প, তো আমরা ক্রান্তি তাপমাত্রার নিচে বাষ্পকে তাপমাত্রা পরিবর্তন করা ছাড়াই শুধুমাত্র চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায়। এগুলা কালকে ছিল। আর এইখানে যেটা আছে যে গ্যাসের তাপমাত্রা হ্রাস করে উক্ত গ্যাসের ক্রান্তি তাপমাত্রা নিচে নিয়ে আসতে হবে। তো ক্রান্তি তাপমাত্রা নিচে নিয়ে আসতে হবে তরলীকরণের জন্য। আচ্ছা, এইগুলা কি এইরকম এই যে হাইলাইট করলে কি দেখতে সমস্যা হয়? এই যে হাইলাইট করলে? না। ওকে। তো এরপরে হচ্ছে যে ক্রান্তি তাপমাত্রা নিচে নিয়ে এসে চাপ প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে আরো একটা শর্ত ছিল। কারণ তুমি যদি ক্রান্তি তাপমাত্রার উপরে, ওই তো বললাম, যতই চাপ প্রয়োগ না করো না কেন, সেটা কিন্তু আর তরলে পরিণত হবে না। এখন গ্যাসের তাপমাত্রা ক্রান্তি তাপমাত্রার যত নিচে থাকবে উক্ত গ্যাসকে তরলীকরণের জন্য প্রযুক্ত চাপের মান তত কম হবে। এখন এখন শোনো, এই লাইনটা দ্বারা কি বোঝায় যে ক্রান্তি তাপমাত্রা যত নিচে থাকবে উক্ত গ্যাসকে তরলীকরণের জন্য চাপ তত কম হবে। এখন এটা দ্বারা এ, আমরা তো জানি যে তুমি ক্রান্তি তাপমাত্রার উপরে যতই চাপ প্রয়োগ না এই, করো না কেন, সেটা তো তরল হচ্ছে না। এখন তোমার তাপমাত্রা ক্রান্তি তাপমাত্রার নিচে, তার মানে তোমার অল্প চাপ প্রয়োগ করলে কিন্তু তখন গ্যাসটা তরলীকরণ হয়ে যাবে। এটা বুঝছো? কেমন করে হবে?
এই যে দেখো, মানে তোমার ধরো যে তাপমাত্রা ক্রান্তি তাপমাত্রার উপরে আছে। এখন তুমি ইচ্ছা মতো চাপ প্রয়োগ এই যে করতেছো, তোমার যত শক্তি আছে বা তোমার যান্ত্রিক ভাবে অনেক বেশি চাপ প্রয়োগ এই যে মানে তুমি চাপ প্রয়োগ করলা, সেটা কি তাহলে তরলে পরিণত হবে? না। এখন ধরো যে তুমি তাপমাত্রাও ধীরে ধীরে হ্রাস করতেছো, চাপও বৃদ্ধি করতেছো, তখন কিন্তু তোমার চাপের মানটা অনেক বেশি লাগবে, মানে তোমার চাপ প্রয়োগ করতেই থাকা লাগবে, করতেই থাকা লাগবে, করতেই থাকা লাগবে। বাট ওইখানে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না, কারণ তোমার তাপমাত্রাটা এখনো যেটা দরকার, অর্থাৎ ক্রান্তি তাপমাত্রা যেটা দরকার ওইখানে আসে নাই। তো তুমি তখন পর্যন্ত চাপ প্রয়োগ এই যে করতেই আসো, করতেই আসো। তো তখন তোমার প্রযুক্ত চাপের মান অনেক বেশি হলেও গ্যাসটা কিন্তু তরলে পরিণত হবে না, কারণ তাপমাত্রাটা ক্রান্তি তাপমাত্রায় আসে নাই। এখন ধরো তুমি চাপ প্রয়োগ করা স্টপ করলা, স্টপ করে তুমি আগে তাপমাত্রাটা ক্রান্তি তাপমাত্রায় নিয়ে আসলা। এখন তোমার কি আগের মতো এত বেশি চাপ প্রয়োগ করা লাগবে? না। তখন কিন্তু মানে তোমার যতটুকু দরকার ঠিক ততটুকু চাপ প্রয়োগ করেই তুমি ওইটাকে তরলে নিয়ে আসতে পারবা। আর এর আগে তাপমাত্রাটা এ, যদি তোমার সুইটেবল না হয় তাহলে তোমার কিন্তু যতই চাপ প্রয়োগ করো না কেন ওইটা কিন্তু তখন তরলীকরণ হবে না। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। এরপরে আরেকটা আছে, এইটা এটা হচ্ছে জুল থমসন। এখন দেখো জুল থমসন এই প্রভাবটা কি। এটা ধরো যে তোমার এইখানে এইখানে একটা গ্যাস পাত্র আছে। এখন তুমি এটাকে একটা সরু ছিদ্রপথে নিয়ে গিয়ে তুমি এটাকে একটা বড় পাত্রে যদি উন্মুক্ত করো, ধরো এটা একটা বড় পাত্র। ওকে। এইটাকে এই পুজো সুন্দর মতো, তারপরে আমি এখন এটা লিখে দিব। এখন হচ্ছে যে ধরো এখানে চাপটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এবং এখানে P1 ইজ গ্রেটার দেন P2। ওকে। এখন এই যে উচ্চ চাপের একটা গ্যাস পাত্র থেকে কোনো গ্যাসকে তুমি যদি একটা সরু ছিদ্রপথে, এই যে এইখানে যে ছিদ্রপথটা আছে, তুমি যদি এই সরু ছিদ্রপথে নিয়ে গিয়ে একটা বড় আয়তনের গ্যাস পাত্রে এই গ্যাসটাকে সম্প্রসারিত করো, অর্থাৎ আয়তনটা যদি হঠাৎ করে বৃদ্ধি করে দাও, তাহলে এর টেম্পারেচারের কি চেঞ্জ হবে বলো তো? এটা বলো দেখি, টেম্পারেচারের কি চেঞ্জ হবে? বৃদ্ধি পাবে। টেম্পারেচার বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? P2
এটা হয় না, আমি যদি P2/P1 লিখি তাহলে এটা হবে P2/T1। ওকে। এখন এখন এখানে যে P2/P1 এই ভাগফলটা এই কি হবে বলতো? এই ভাগফলটা এই ভাগফলটা হচ্ছে এক থেকে ছোট, না? হ্যাঁ। এটা না, এটা হচ্ছে, হুম। এটাকে লিখে কি হবে, এটা হচ্ছে লেস দেন 1। এই ভাগফলটা হচ্ছে লেস দেন 1। তাহলে এখানে কে বড় বলো তো? T1 বড় নাকি T2 বড়? তাড়াতাড়ি বলো। T1। হ্যাঁ, T1 বড়। তাহলে এখানে তোমার এই যে প্রথম পাত্রের তাপমাত্রা যদি হয় T1, আর দ্বিতীয় পাত্রের তাপমাত্রা যদি হয় T2, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? হ্রাস পাবে। হ্রাস পাবে। তাহলে এখানে হচ্ছে যে উচ্চ চাপের কোনো গ্যাসকে তুমি যদি সরু ছিদ্রপথে নিম্ন চাপের স্থানে গিয়ে হঠাৎ সম্প্রসারিত করলে তাপমাত্রা হ্রাস পায়। ওকে। এখন এইখানে কোন কোন পাত্রে গ্যাস অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ এই বলটা বেশি আছে বলতো? এক। একে। তো এইখানে হচ্ছে উচ্চ চাপে মানে প্রথম পাত্রে গ্যাস অণুগুলোর আন্তঃকণা আকর্ষণ এখানে বেশি থাকে। ওকে। আন্তঃকণা আকর্ষণ এখানে এই বেশি থাকে। এখন তুমি যখন এইখানে আহ দ্বিতীয় পাত্রে নিয়ে যাচ্ছ, তখন তারা কিন্তু পরস্পর থেকে দূরে সরে যাবে। তো তারা যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, তো আহ, পাত্র একে কিন্তু তারা অনেক বেশি কাছাকাছি ছিল, এবং পাত্র দুইয়ে গিয়ে তারা পরস্পর থেকে দূরে সরে গেছে, মানে আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে গেছে। এখন আগে তোমার তারা আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের কাছাকাছি ছিল, এখন তুমি তাদেরকে পরস্পর থেকে দূরে নিয়ে গেলা। তো এখন এইখানে অবশ্যই একটা কাজ করতে হয়েছে, মানে আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়েছে। এটা কি বুঝছো? হ্যাঁ। মানে যেই রকম হচ্ছে যে ওই ধরো যে একটা যদি এরকম একটা যদি তোমার টেবিল থাকে, এখন এই টেবিল থেকে তুমি যদি একটা বস্তুকে যদি উপরের দিকে উঠাও, তো এই বস্তুর উপর যে ওজন এটা সবসময় নিচের দিকে কাজ করে, W = mg। তুমি যদি এই বস্তুটাকে উপরের দিকে উঠাও, তাহলে এখানে কোন বলের বিরুদ্ধে কাজ করা লাগে? এখানে কাজ করা লাগে অভিকর্ষ বলের বিরুদ্ধে। তো সেম ভাবে এখানে অণুগুলাকে তুমি যদি তাদের পূর্ববর্তী অবস্থা থেকে দূরে নিয়ে যাও, এর মানে কি, আগে তাদের মধ্যে যে বলটা কার্যকর ছিল তুমি ওই বলের বিরুদ্ধে গিয়ে কাজ করতেছো। এটা ক্লিয়ার হয়েছে? হুম। আর কালকে আমি তো এই যে প্রশ্নে একটা সহজ সিকিউ দিয়ে দিছিলাম, ওইটা মানে সিকিউ তো টাফ লাগার কথা না, সিকিউ খুবই সহজ ছিল। তোমার কাছে কি হার্ড লাগছে, এমসিকিউ? সিকিউ তো সহজই ছিল।
এবং সিকিউ এর মধ্যে 6 এবং 8 নম্বর অধ্যায় মিলিয়ে একটা সিকিউ ছিল। জাস্ট কিছু না, ওই যে এইচ উচ্চতায় এবং এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ বের করা নিয়ে একটা ছিল, কিছু না। আচ্ছা, এরপরে কি এই চ্যাপ্টার এক্সাম কি আবার দিবা প্রিপারেশন নিয়ে? হ্যাঁ। তো এই প্রশ্ন এই প্রশ্নেই তাহলে এক্সাম দাও, বুঝছো? কারণ প্রশ্ন আবার বানানো অনেক টাফ আর কি, প্রশ্ন বানাতে অনেক সময় লাগে। তুমি প্রিপারেশন নিয়ে আমাকে বলিও, আমি আবার প্রশ্ন দিয়ে দেবো না, আর সরল রেখার এক্সামও দিয়ে দিও। আচ্ছা, আমরা এটা পড়ি। আন্তঃকোণ আকর্ষণ অনেক বেশি থাকে, কিন্তু সম্প্রসারণের সময় গ্যাসের অণুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাওয়া। এইখানে এইখানে কি হয়েছে? আন্তঃকণা আকর্ষণের বিরুদ্ধে গিয়ে কাজ করা লাগছে। আর খালি যে বা আমার নোট পড়লে বা আমার এক্সাম দিলেই যে প্রিপারেশন কমপ্লিট হবে তা না। তুমি টেস্ট পেপার নিয়ে আসবা, টেস্ট পেপারের শেষে দেখবা যে অনেকগুলা তোমার এক্সাম দেওয়ার জন্য মডেল টেস্ট থাকে, ওগুলো অবশ্যই দেয়া লাগবে। আবারও বলতেছি, খেলে আমার উপর নির্ভরশীল হয়ে এইচএসসির প্রিপারেশন নিও না, তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হবে, বুঝছো? আমি তো পড়াচ্ছি, কিন্তু টেস্ট পেপার যাতে একদম ফুল সলভ করা থাকে। আন্তঃকোণ আকর্ষণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়। ওকে, এখন এই যে তোমার আন্তঃকোণ আকর্ষণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়, বা তোমার বাইরে থেকে যে ইয়েটা হইলো, কাজটা হইলো, এইখানে যে কাজটা করতে হয় বা যে শক্তিটা লাগে, এই শক্তিটা হচ্ছে মূলত গ্যাসের ভিতর থেকে শোষিত হয় এইখানে। এ- এই জন্য যে কাজ করতে হয়, এটা গ্যাসের ভিতর থেকে শোষিত হয়। মানে তোমার তো এইখানে তো এই কোনো ধরনের বাহ্যিক কোনো এই কি বল, বাহ্যিক কোনো বল বা বাহ্যিক কোনো প্রভাব তো নাই এইখানে। যে শক্তিটা লাগে এটা মূলত গ্যাসের অভ্যন্তরীণ যে গতিশক্তি আছে বা গ্যাসের অভ্যন্তরীণ যে শক্তি আছে, ওইখান থেকেই মূলত এই শক্তিটা আসে। এখন আহ তুমি গ্যাস থেকে শক্তি নিয়ে একটা কাজ করতেছো, তো এই গ্যাসের নিজস্ব অভ্যন্তরীণ শক্তি তো কমে যাবে। এখন গ্যাসের শক্তি যেহেতু কমে যাচ্ছে, সেহেতু এখানে গ্যাসের তাপমাত্রাও কমে যাবে না? কারণ শক্তির সাথে তাপমাত্রার একটু সম্পর্ক আছে না, সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ। তো যেহেতু শক্তিটা গ্যাসের ভিতর থেকে আসতেছে, অর্থাৎ গ্যাসের শক্তিটা যেহেতু কমে যাচ্ছে, তো এখানে গ্যাসের তাপমাত্রা ওই জন্য কমে যাবে। এবং তুমি এটা এই যে, আমি তো এটা অন্যভাবে এটা বুঝাইলাম। তো এখানে কি হবে, এজন্য গ্যাসের এই জন্য গ্যাসের তাপমাত্রাটা কমে যায়। এখন দেখো, এটাই হচ্ছে জুল থমসন প্রভাব, হ্যাঁ, যে এই গ্যাসের তাপমাত্রাটা কমানো। তুমি যদি এই প্রক্রিয়াটা বারবার যদি তুমি পরিচালনা করো, তো বারবার তোমার কিন্তু গ্যাসের তাপমাত্রা কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। এখন এই গ্যাসের তাপমাত্রা কমাইতে কমাইতে এইটা এই যে সন্ধি তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়।
এটা বুঝছো? হ্যাঁ। এভাবে প্রক্রিয়াটি এই যে বারবার চালাতে থাকলে তাপমাত্রা হ্রাস পেতে পেতে এই যে সন্ধি তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়। ওকে, এদের সন্ধি তাপমাত্রায় নিয়ে গেলে কিন্তু তুমি তখন মানে তোমার যতটুকু চাপ প্রয়োজন তুমি অতটুকু চাপ প্রয়োগ করে তুমি গ্যাসকে তরলীকরণ করতে পারবে। এরপর উপযুক্ত চাপ প্রয়োগে গ্যাসকে তরলীকরণ করা যায়। ওকে, এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে এখানে কি আছে অক্সিজেন, এরপরে এই যে প্রোপেন এবং বিউটেন, সংকেত লিখে দিব, সংকেতগুলো কি পারো? তোমার প্রোপেনের সংকেত কি হবে? C3, না, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হ্যাঁ C3H8। আর বিউটেনের জন্য কি হবে? C4H10। এই সংকেতগুলো কি পারো নাকি বাংলা দিয়ে লিখে দেবো? পারি। ওকে, তো এই দুইটা গ্যাসকে তরলে পরিণত করা যায় আর হচ্ছে যে আহ হাইড্রোজেন এবং এই হিলিয়ামকে যায় না, হাইড্রোজেন হিলিয়ামকে তরলে পরিণত করা যায় না। ওকে, আর এরপরে হ্যাঁ এইখানে এইটুকুই ছিল গ্যাস তরলীকরণের জুল থমসন প্রভাব। আচ্ছা ধরো, এরপরে কি আরো ম্যাথ ছিল? না, এরপরে আর ম্যাথ ট্যাথ নাই। আচ্ছা ধরো, এরপরে আছে নাইট্রোজেন ফিক্সেশন। এখন মোটামুটি থিওরিটিক্যাল এই টপিক আর কি। এরপরে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। আমাদের সৃজনশীলের টপিক কিন্তু মোটামুটি শেষ, বুঝছো তো? এর আগে যা যা পড়াইছি ওগুলা ভালোভাবে পড়বা, ওইসবই সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখন যেগুলো পড়বো এখানেও কিছু সৃজনশীলের টপিক আছে, যেগুলো আছে ওইগুলো আমি এখন বলে দিব। আর এখানে ম্যাক্সিমামই হচ্ছে এমসিকিউ টপিক আছে। দাঁড়াও আরেকটা লিঙ্ক দিচ্ছি এটার সময়।